সক্রেটিস প্রাচীন গ্রিক দার্শনিক। এই মহান দার্শনিকের সম্পর্কে তথ্য লিখিতভাবে পাওয়া যায় কেবলমাত্র তার শিষ্য প্লেটোর ডায়ালগ এবং সৈনিক জেনোফনের রচনা থেকে। তৎকালীন শাসকদের কোপানলে পড়ে তাকে হেমলক বিষ পানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকে পশ্চিমী দর্শনের ভিত্তি স্থাপনকারী হিসেবে চিহ্নিত করা হয়। তিনি এমন এক দার্শনিক চিন্তাধারার জন্ম দিয়েছেন যা দীর্ঘ 2000 বছর ধরে পশ্চিমা সংস্কৃতি, দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। সক্রেটিস ছিলেন এক মহান সাধারণ শিক্ষক, যিনি কেবল শিষ্য গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রদানে বিশ্বাসী ছিলেন না। তার কোনো নির্দিষ্ট শিক্ষায়তন ছিল না। যেখানেই যাকে পেতেন তাকেই মৌলিক প্রশ্নগুলোর উত্তর বোঝানোর চেষ্টা করতেন। তিনি মানব চেতনায় আমাদের ইচ্ছাকে নিন্দা করেছেন, কিন্তু সৌন্দর্য দ্বারা নিজেও আনন্দিত হয়েছেন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব মহান গ্রিক দার্শনিক সক্রেটিসের জীবনী। আজ থেকে 2500 বছর আগের কথা। গ্রিসের সিংহাসনে তখন সম্রাট পেরিক্লিস। তার রাজত্বকালে প্রাচীন গ্রিস উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল। বহু বিখ্যাত নাট্যকার, বৈজ্ঞানিক, ঐতিহাসিক ও দার্শনিক এই যুগে জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে জগৎ বরেণ্য দার্শনিক সক্রেটিস অন্যতম। অনেক সুপ্রাচীন বিষয়ের মতো পণ্ডিত দার্শনিক সক্রেটিসের জন্মের সাল তারিখ ইত্যাদি নিয়ে পণ্ডিতদের মধ্যেও মতভেদ রয়েছে। কেউ বলেন খ্রিস্টপূর্ব 469 অব্দে, কারো মতে 470 অব্দে এথেন্স নগরীর উপকণ্ঠে সক্রেটিসের জন্ম। সক্রেটিসের বাবা ছিলেন সাধারণ এক ভাস্কর। ছেলেবেলা সক্রেটিস বাবার সঙ্গে থেকে পাথরের মূর্তি গড়ার কাজ শিখেছিলেন। ভাস্কর্যবিদ্যায় সেই সময় গ্রিসের খ্যাতি দেশের বাইরেও। অতীতের গ্রিক ভাস্কর্যের অতুলনীয় নিদর্শন আজও কিছু কিছু অক্ষত অবিকৃত অবস্থায় রয়েছে। বালক সক্রেটিস বাবার পাশে থেকে মূর্তি গড়া দেখেন, কখনো তাকে সাহায্য করেন, কিন্তু মূর্তি খোদাইয়ের কাজে যেন ঠিক তৃপ্তি পেত না তার মন। কাজ করতে করতে প্রায় উদাস হয়ে পড়েন তিনি। চারপাশের জীবন ও জগৎ সম্পর্কে নানা প্রশ্ন তার মাথায় ভিড় জমাত। শেষ পর্যন্ত জীবনের সত্যের সন্ধানে ব্যাকুল হয়ে একদিন তিনি গৃহত্যাগ করলেন। প্রাচীন গ্রিসে সফিস্ট নামে একটি সম্প্রদায় ছিল। এই সফিস্টদের পেশা ছিল দেশের বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে বেড়ানো। সেই কারণে সফিস্টরা সমাজে যথেষ্ট সম্মান পেতেন। তাদের অর্থ উপার্জনও হতো যথেষ্ট। সমাজের সফিস্টরা তাই নিজেরা যেমন বক্তৃতা দিতেন, তেমনি অন্য লোককেও শেখাতেন। রাস্তার মোড়ে, মাঠে ময়দানে বা হাটে বাজারে দাঁড়িয়ে যখন এরা নানা বিষয়ে বক্তৃতা দিতেন, সক্রেটিস এসে এই সফিস্ট দলে যোগ দিলেন। তাদের দলের সঙ্গে কিছুদিন নানা স্থানে ঘুরে বেড়ালেন। কিন্তু অল্প দিনের মধ্যেই সফিস্টদের সম্বন্ধে তার মন বিরূপ হয়ে উঠল। সক্রেটিস দেখলেন যে সফিস্টরা শুধু যন্ত্রের মতো কথাই বলে। সেই সব কথার মধ্যে সারবস্তু কতটা আছে, কী পরিমাণ সত্য ও যুক্তি আছে, তা নিয়ে মোটেই ভাবনা চিন্তা করে না। পুরনো গতানুগতিক ভাবধারাই সকলে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে তুলে ধরে। স্বাধীন চিন্তা বলতে কারোরই কিছু নেই। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত সক্রেটিস সফিস্টদের সঙ্গ ত্যাগ করলেন। তার মনে নানা প্রশ্ন, তার ব্যাপ্তি পৃথিবীর প্রতিটি বস্তু থেকে অসীম আকাশ পর্যন্ত। মানুষের জীবনের উদ্দেশ্য কী, প্রকৃত রাষ্ট্র কেমন হওয়া উচিত, দয়া ভক্তি এসব কথার মর্ম কী, মানুষের জীবনে এসবের প্রয়োজনীয়তা কী, এসব হাজারো প্রশ্ন নিরন্তর তার মনে উদিত হতে থাকে। নিজেকেই নিজে প্রশ্নের পর প্রশ্ন করেন, কে দেবে এসব প্রশ্নের উত্তর? সমাজে যারা জ্ঞানী গুণী বলে পরিচিত, তাদের কাছে এসব প্রশ্নের সমাধান চেয়েও হতাশ হন তিনি। তারা সেই পুরনো ধ্যান ধারণার কথাই আওড়ান। তাদের সব কথার যুক্তি তিনি খুঁজে পান না। নিজের চিন্তায় ডুবে থেকে সক্রেটিস উদ্ভ্রান্তের মতো পথে পথে ঘুরে বেড়ান। সকলেই ভাবে সক্রেটিস পাগল হয়ে গেছে, কিন্তু যত দিন যেতে লাগলো তারা বুঝতে পারল এ পাগল সাধারণ পাগল নয়। তার প্রশ্নগুলো এলোমেলো বটে, শুনলে হাসি পায়, কিন্তু জবাব দিতে গেলে বোকা বনে যেতে হয়। আরও পরে সক্রেটিসের মুখ থেকে নানা প্রশ্নের জবাব শুনে লোকেরা বুঝতে পারল তারা এতদিন কেবল বাধা বুলি মুখস্থ করেছে। সফিস্টরা যা বলেছে তাই এক বাক্যে মেনে নিয়েছে,
কিন্তু খুঁটিয়ে বিচার করলে সক্রেটিসের কথাগুলোই বেশি যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। তারা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যা বিচার করেনি, সক্রেটিস তাই করেছে। ধীরে ধীরে সকলের মনের ঘোর কাটল, সকলের বিস্ময় জাগল, বিস্ময় থেকে শ্রদ্ধা। ইতিমধ্যে নাগরিকদের অনেকেই সক্রেটিসের যুক্তিপূর্ণ কথা ও আলোচনা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে দেশের তরুণ প্রজন্ম। দিনে দিনে তরুণদের মধ্যে সক্রেটিসের চিন্তার প্রভাব বেড়ে চলতে লাগল। অনেকেই এসে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। তাদের মধ্যে প্লেটো ও জেনোফনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তী যুগে প্লেটো একজন বিশ্ববিখ্যাত দার্শনিক ও জেনোফন ঐতিহাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন। অন্যান্য দার্শনিকদের মতো সক্রেটিস নিজের মতামত কোনো গ্রন্থে লিখে যাননি। তিনি কখনও কিছু লিখতেন না। সবসময় একদল শিষ্য নিয়ে কথা বলতে বলতে ঘুরে বেড়াতেন, কিংবা কোথাও বসে মুখে মুখে তাদের সঙ্গে আলোচনা করতেন। সক্রেটিসের মূল কথা ছিল নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। সমগ্র বিশ্বে জ্ঞানী শ্রেষ্ঠ বলেই সক্রেটিস সম্মানিত। কিন্তু নিজের সম্পর্কে বলতেন, ওয়ান থিং অনলি আই নো অ্যান্ড দ্যাট ইজ দ্যাট আই নো নাথিং, অর্থাৎ আমি এটুকুই কেবল জানি যে আমি কিছুই জানি না। রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজের কর্তব্যের প্রতি তিনি কখনো উদাসীন ছিলেন না। সেই কর্তব্য পালনেও তার কুণ্ঠা ছিল না। ইতিমধ্যে গ্রিসে গণতন্ত্রের উচ্ছেদ হয় এবং অভিজাততন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফলে রাষ্ট্র ব্যবস্থায় স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠল। সরকারি নীতির প্রতিবাদ করা শাস্তিযোগ্য অপরাধ হয়ে দেখা দিল। নির্বিচারে প্রতিবাদী মানুষদের জেলে পাঠানো হতে লাগল। অনেকেরই প্রাণদণ্ড হল। সক্রেটিস তখন জীবনের শেষ প্রান্তে। তিনি সমাজের মান্যগণ্য বিশিষ্ট এক নাগরিক। এই সময় একদিন তার ও অপর 4 জন নাগরিকের ওপর সরকারি আদেশ এলো যে অপর এক নাগরিককে গ্রেপ্তার করে সরকারের হাতে তুলে দিতে হবে। যে নাগরিককে গ্রেপ্তার করার হুকুম হয়েছিল, সক্রেটিস ভালোভাবেই জানতেন যে তিনি সরকারি নীতির সমর্থক না হলেও মানুষ হিসেবে অত্যন্ত সৎ এবং নির্দোষ। সক্রেটিস সরকারি আদেশ মানতে সরাসরি অস্বীকার করলেন। এই ঘটনায় সক্রেটিস সরকারের রোষে পড়লেন। যদিও তার প্রভাবের কথা বিবেচনা করে প্রকাশ্যে তাকে সরকারের পক্ষ থেকে কিছু বলা হলো না। দেশ জুড়েই তখন তরুণ সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মতবাদের প্রবল প্রভাব। তারাই তার প্রধান ভক্ত ও অনুগত। দেশের তরুণদের অবস্থা দেখে রক্ষণশীল প্রবীণ সম্প্রদায় শঙ্কিত হয়ে উঠলেন। উদ্বিগ্ন প্রবীণ সম্প্রদায় সরকারের দ্বারস্থ হলেন। সক্রেটিসের ওপর সরকারের মনোভাব আগে থেকেই বিরূপ ছিল। এবারে সুযোগ এসে গেল তাকে উপযুক্ত জবাব দেয়ার। একরকম সঙ্গে সঙ্গেই সক্রেটিসকে রাজদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলো। 501 জন বিচারক নিয়ে বিচারক মণ্ডলী গঠিত হলো। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। দেশের বিচার তার বিরুদ্ধে গেলেও সক্রেটিস সত্যচ্যুত হতে চাননি। প্রহসন বিচার ব্যবস্থার সামনে আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি কি বলেছিলেন, সক্রেটিস শিষ্য প্লেটো তা লিখে রেখে গেছেন। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে অকুত ভয়ে নিজের মতবাদকেই সক্রেটিস ঘোষণা করে যান। যা সত্যি বলে জানেন এবং মানেন তাই তিনি প্রচার করেছেন। এ যদি অপরাধ হয় তবে তিনি অপরাধী। অধিকাংশ বিচারকই একমত হয়ে সক্রেটিসকে দোষী বলে সাব্যস্ত করেন। সক্রেটিস দণ্ড হিসেবে 1 মিনা বা 3 পাউন্ড মাত্র দিতে স্বীকৃত হলে বিচারকগণ ক্রুদ্ধ হয়ে তাকে বিষপানে হত্যার নির্দেশ দেন। আর সেই বিষ হেমলক, নিজের হাতে তাকে পান করতে হবে। সক্রেটিস দণ্ডাদেশ শুনে কোনো রকম প্রতিবাদ করেননি। অথচ তিনি জানতেন দণ্ডাদেশ মকুব করার জন্য আপিল করার পথ খোলা রয়েছে। 70 বছরের বৃদ্ধ দার্শনিক সক্রেটিসকে পাঠানো হলো কারাগারে। মৃত্যু নিশ্চিত, কিন্তু অতটুকু মনোবিকার দেখা গেল না তার মধ্যে। কারাগারে বসে তিনি আগের মতোই শিষ্যদের সঙ্গে নিশ্চিন্তে তর্ক বিতর্ক আলাপ আলোচনা করেছেন। শিষ্যরা তার পলায়নের পরিকল্পনা করে কারারক্ষীদের সঙ্গে রফা করলেন, কিন্তু সক্রেটিস রাজি হলেন না। বললেন, প্রাণের চেয়ে আদর্শ বড়। আদর্শের জন্য তিনি প্রাণ দেবেন। চোরের মতো পালিয়ে গিয়ে আদর্শকে হেয় করবেন না। তখন আনুমানিক 399 খ্রিস্টপূর্বাব্দ। তারপর একদিন শান্ত মুখে সকলকে ক্ষমা করে তিনি হেমলক বিষ এর পাত্র নিরুদ্বিগ্ন মুখে তুলে ধরলেন। সক্রেটিস ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সক্রেটিসের মৃত্যু ছিল যেমন করুণ তেমনি মহিমাময়। নিজের আদর্শের জন্য হাসি মুখে সক্রেটিস প্রাণ দিয়েছিলেন।
মানুষের চিন্তা জগতে প্রথম আলোড়ন তুলে অন্ধ কুসংস্কারের ওপার ব্যক্তি মানুষের বিচার বুদ্ধিকে বড় করে তুলে আঘাত হেনেছিলেন তিনি। চিন্তা জগতে বিবর্তনের হোতা পৃথিবীর প্রথম শহীদ দার্শনিক সক্রেটিস। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মহান গ্রিক দার্শনিক সক্রেটিসের জীবনী আপনাদের কেমন লাগলো এবং সক্রেটিসের ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।